নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রাণশক্তি নিয়ে কথা বলবো। প্রাণশক্তি, যাকে আমরা জীবনী শক্তি বা মানব বৈদ্যুতিক শক্তির মতো বিভিন্ন নামেও ডাকি, তার বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করব যে আমাদের শরীরে এই শক্তির ব্যবহার কি, এই শক্তির গুরুত্ব কি, এর উপকারিতা এবং এর অসুবিধাগুলি কি কি, জানব এর লক্ষণ এবং এর কারণগুলি কি, এবং যদি আমাদের দেহে প্রাণশক্তি কমে যায় তবে কোন উপায়ের মাধ্যমে আমরা আমাদের প্রাণশক্তির বিকাশ বা বৃদ্ধি করতে পারি। তাই সবার প্রথমে আমরা জানব যে প্রাণশক্তি আসলে কি এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। আপনি নিশ্চয় জানবেন যে প্রাণশক্তি একটি সার্বজনীন শক্তি, অর্থাৎ এটি আমাদের চারপাশে সর্বত্রই উপস্থিত রয়েছে, আপনার চারপাশের এলাকায়, যেমন উপরে, নিচে, ডানে, বামে। হ্যাঁ, এই প্রাণশক্তি আমাদের সর্বত্রই বিরাজমান আছে। আপনি এটিকে একটি উদাহরণ দিয়েও বুঝতে পারেন। একটি মাছ যেমন জলে বাস করে এবং তার চারিদিকে শুধুমাত্র জল উপস্থিত থাকে, ঠিক তেমনি আমরাও প্রাণশক্তির সাগরে বাস করি এবং মাছ যেমন জলে বাস করে জল পান করতে থাকে, ঠিক সেইভাবে আমরাও প্রাণশক্তির মহাসমুদ্র থেকে এই প্রাণশক্তিকেই শোষণ করে বেঁচে থাকি। যেমন রক্ত আমাদের দেহের ভিতর শিরাউপশিরায় ছুটে বেড়ায়, ঠিক তেমনি আমাদের প্রাণশক্তিও আমাদের দেহের অভ্যন্তরে ছুটে বেড়াতে থাকে এবং আমাদের শরীরকে জীবন্ত করে রাখে। যেমন একটি গাড়ি চালানোর জন্য একটি ইঞ্জিন বা মোটরের প্রয়োজন আছে, ঠিক একইভাবে আমাদের দেহের ভিতরের 7টি শক্তি চক্রকে সঞ্চালিত রাখতে এবং আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেটাই হল প্রাণশক্তি। এবং যেমন একটি বৈদ্যুতিক যন্ত্র চালানোর জন্য বিদ্যুৎ প্রয়োজন এবং ভোল্টেজ কম হলে সেই বৈদ্যুতিক যন্ত্রটি যেমন ঠিকভাবে কাজ করবে না, ঠিক তেমনি আমাদের দেহের অভ্যন্তরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেমন আমাদের হৃৎপিণ্ড, কিডনি, লিভার ইত্যাদি রয়েছে। তাই তাদেরও সঠিকভাবে কাজ করার জন্য সঠিক পরিমাণে এই প্রাণশক্তির প্রয়োজন হয়। কিন্তু আমাদের শরীরের অঙ্গগুলি যদি উপযুক্ত পরিমাণে প্রাণশক্তি না পায়, তাহলে তারাও সঠিকভাবে কাজ করতে সক্ষম হয় না। এই কারণেই আমাদের প্রাণশক্তি যতই প্রখর হবে, আমাদের শরীর ও মন ততই সুস্থ থাকবে। কিন্তু আমাদের প্রাণশক্তি দুর্বল হলে আমাদের শরীর ও মনও দুর্বল হতে শুরু করবে। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক সময় ভারী জিনিস তুলতে গেলে আপনি সেটিকে একবারে তুলতে পারবেন না। কিন্তু আপনি যদি একটি গভীর নিঃশ্বাস নেন এবং আপনার শ্বাসকে ভিতরেই ধরে রাখেন এবং তারপরে সেটাকে তোলার চেষ্টা করেন, তবে আপনি এবার এটিকে আরও ভালোভাবে তুলতে সক্ষম হবেন। তাহলে কেন এমন হয়? এটা এই কারণেই হয় যে আগে আপনি শুধুমাত্র আপনার স্থূল শক্তির ব্যবহার করছিলেন, কিন্তু যখন আপনি আপনার শ্বাস অর্থাৎ আপনার প্রাণশক্তিকে আপনার ভিতরে আটকে ধরে রাখলেন, তবেই গিয়ে আপনি সহজেই এটিকে তুলতে সক্ষম হলেন। বলার অর্থ হল এটাই যে আপনি যদি শরীর এবং আপনার মনকে শক্তিশালী রাখতে চান, তাহলে আপনাকে আপনার প্রাণকে শক্তিশালী করতে হবে। এবং এর পাশাপাশি আপনি এটাও অবশ্যই দেখেছেন যে আমাদের প্রাণশক্তি আমাদের শরীরের সম্পূর্ণ যত্ন নিয়ে থাকে। উদাহরণস্বরূপ, যখন কখনো আপনি আঘাত পেয়ে যান এবং এমনকি আপনি যদি সেটাতে মনোযোগ না দেন, তাহলে অর্ধেক দিনের ভেতরেই সেই আঘাতটি দেখবেন নিজে নিজেই সেরে যায়। কারণ প্রাণশক্তি আপনার শরীরকে নিজে থেকেই নিরাময় করে এবং আপনার এমনকি কোনো ওষুধেরও প্রয়োজন হয় না। এইভাবে প্রাণশক্তি ক্রমাগত আরও ভালো উপায়ে কাজ করতে থাকে এবং এটি কেবল আমাদের শারীরিক, মানসিক বিকাশের জন্যই শুধু প্রয়োজনীয় নয়। মানসিক বিকাশের সাথে সাথে আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য এই প্রাণশক্তির খুব প্রয়োজন। তাই বলা হয় যে প্রাণই হল আত্মা বা আত্মাই হল জীবন। আর আমাদের এই প্রাণশক্তিটাই তা আমাদের সূক্ষ্ম দেহে কুণ্ডলিনী আকারে জাগ্রত হয়ে উপরের চক্রগুলিতে পৌঁছায় এবং আমাদেরকে সমাধি বা মোক্ষের পথে নিয়ে যায়।
সেজন্য যে কোনো ধরনের বিকাশ, তা শারীরিকই হোক বা মানসিক হোক বা আধ্যাত্মিক বিকাশই হোক না কেন, সবকিছুতেই আপনার এই প্রাণশক্তির প্রয়োজন আছে। আমাদের শরীর ঘুমালেও এই প্রাণশক্তি তার কাজ চালিয়ে যায়। এই প্রাণশক্তি কখনো থেমে যায় না, ক্লান্ত হয় না, বিশ্রামও করে না বা ঘুমায়ও না, আর না তো এটি কখনো শেষ হয়। এটি 24 ঘন্টা না থেমে তার কাজ চালিয়ে যায়। তাই যতক্ষণ সময় ধরে এই প্রাণশক্তি আমাদের দেহের অভ্যন্তরে উপস্থিত আছে, ততক্ষণই আমাদের জীবনও আছে। এবং এই প্রাণশক্তি অর্থাৎ জীবনী শক্তি আমাদের শরীরকে ত্যাগ করার সাথে সাথেই আমাদের মৃত্যু হয়ে যায়। এছাড়া এটাও মনে রাখবেন যে কোনো ব্যক্তি শারীরিকভাবে যতই সুস্থ বা সতেজ হোক না কেন, কিন্তু তাদের প্রাণশক্তি ততটাই শক্তিশালী হবে এমন কোনো মানে নেই। আপনি প্রায়ই দেখে থাকবেন যে কিছু শারীরিকভাবে শক্তিশালী সুস্থ সবল মানুষ খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেন। আবার কিছু মানুষ এমনও থাকেন যারা শারীরিকভাবে খুব দুর্বল হলেও তবুও তারা কিছুতেই হাল ছাড়েন না, এবং তারা এমনকি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলিও অতিক্রম করে ফেলেন। তারা তা করতে সক্ষম হয় কারণ তাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রাণশক্তি রয়েছে। এই প্রাণশক্তির যে তীব্রতা, যে প্রখরতা আছে, তা আপনি তাদের মুখের উজ্জ্বলতা দেখেই চিনতে পারবেন। যেমন যদি কারো মুখে অনেক উজ্জ্বলতা আছে, তার চোখ জল জল করছে এবং তার মুখে আত্মবিশ্বাস আছে, তাহলে বুঝতে পারবেন যে তার প্রাণশক্তি খুবই প্রবল। অথবা কারো কারো কথাবার্তা খুব আকর্ষণীয় হয়, তাদের উচ্চারণ খুবই স্পষ্ট এবং উৎসাহপূর্ণ হয়ে থাকে, তাহলে এর অর্থ হল যে তাদেরও প্রাণশক্তি খুবই প্রবল। এছাড়া আপনি নিশ্চয়ই দেখেছেন যে একজন ব্যক্তি যখন ডাক্তারের কাছে যান এবং বলেন যে তিনি খুব দুঃখিত, তিনি ডিপ্রেশনের মধ্যে আছেন, তখন ডাক্তার তাকে এই পরামর্শ দেন যে আপনি কয়েকদিনের জন্য পাহাড়ে যান, প্রকৃতির কাছে যান বা কোনো শান্ত জায়গায় যান এবং সেখানে 10-12 দিন সময় কাটিয়ে আসুন। কারণ এই ধরনের প্রাকৃতিক জায়গায় প্রচুর পরিমাণে প্রাণশক্তি থাকে, তাই সেখানে থাকলেই তাদের নিরাময় শুরু হয়। বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে প্রাণশক্তি কী এবং এর গুরুত্ব কী। এখন আসুন বোঝার চেষ্টা করি কি কি সেই লক্ষণ যা দেখে আমরা সঠিকভাবে বুঝতে পারব যে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রাণশক্তি আছে কিনা নেই, এই শক্তি আদৌ সঠিকভাবে কাজ করছে কিনা এবং এর উপকারিতাও জানার চেষ্টা করব। সর্বোপরি, যদি আপনার প্রাণশক্তি আপনার শরীরে শক্তিশালী হয় এবং সঠিক পরিমাণে কাজ করে, তবে আপনি তার কিছু লক্ষণ দেখতে পাবেন। প্রথম লক্ষণটি হল যে আপনি এমন স্বপ্ন দেখবেন যে আপনি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছেন। মনে হবে যেন আপনি হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছেন। এই অনুভূতি ইঙ্গিত দেয় যে আপনার প্রাণশক্তি তীব্র হচ্ছে। এছাড়া অনেক সময় আপনি ধ্যানে বসে থাকবেন এবং ধ্যানে বসে থাকতে থাকতে হঠাৎ অনুভব করবেন যে যেন আপনার শরীর মাটি থেকে উঠে গেছে এবং আপনি বাতাসে ভেসে আছেন। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখায় যে আপনার প্রাণশক্তি প্রবল আছে। এবং আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন ধরুন আপনি কোথাও বসে আছেন এবং খুব মিষ্টি যখন কোনো গান বাজছে, তখন আপনার পা নিজে থেকেই সেই সঙ্গীতের সাথে তাল মেলাতে শুরু করবে। বন্ধুরা, এর অর্থ হল যে আপনার প্রাণশক্তি খুবই প্রবল আছে। কখনো কখনো হঠাৎ আবহাওয়া মনোরম হয়ে যায়, বৃষ্টি আসতে শুরু করে, বা কখনো কখনো আপনি কোনো সুন্দর প্রাকৃতিক জায়গায় যান এবং আপনার মন আনন্দিত হতে শুরু হয় এবং আপনার হৃদয় ভেতর থেকে নাচতে শুরু করে। তার মানে আপনার প্রাণ উত্তেজিত হচ্ছে, যা একটি ভালো লক্ষণ। কারণ আপনার ভিতরে কোনো আবেগ যদি উদিত না হয়, এমনকি যদি সুন্দর সঙ্গীত বাজে, আবহাওয়ার একটা সুন্দর পরিবর্তনই হোক, কিন্তু এতেও যদি আপনার কোনো পার্থক্য না পড়ছে, তাহলে তার মানে আপনি অভ্যন্তরীণভাবে মৃত হয়ে গেছেন, আপনার প্রাণশক্তি মৃত হয়ে গেছে। এছাড়া আপনার প্রাণশক্তি যদি তীব্র হয়, তবে আপনি বেশিক্ষণ ঘুমাতে পারবেন না, আপনি ব্রহ্ম মুহূর্তে খুব সহজেই জেগে উঠবেন। তাই আপনি যদি কোনো অলসতা ছাড়াই খুব ভোরে ঘুম থেকে ওঠেন, তাহলে আপনার প্রাণশক্তি ঠিকঠাক কাজ করছে।
কিন্তু আপনি যদি 8টা থেকে 10টা পর্যন্ত বিছানায় শুয়ে থাকেন তাহলে এর মানে হল আপনার প্রাণশক্তি কমে যাচ্ছে। এবং যদি আপনার প্রাণশক্তি বিকশিত হয় তাহলে এর ফলে আপনি তেজস্বী এবং সারাক্ষণ অনেক উদ্যমী বোধ করবেন। একটানা কোনো কাজ করার মতো অনুভূতি আসবে এবং আপনি সবসময়ই আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। এছাড়াও আপনি আশাবাদী হবেন এবং সমস্ত ইতিবাচক গুণাবলী আপনার মধ্যে উপস্থিত থাকবে। এছাড়াও আপনার মুখ যে কোনো পরিস্থিতিতে হাসি খুশি থাকবে। আর এই অবস্থায় আপনি আধ্যাত্মিকতাতেও দ্রুত প্রগতি লাভ করবেন। কিন্তু আপনার প্রাণশক্তি যদি হ্রাস পায় তাহলে আপনি সর্বদা ক্লান্ত এবং চাপের মধ্যে থাকবেন। আপনি চিন্তিত থাকবেন, আপনার ঠিকমতো ঘুম হবে না, আপনার মন অস্থির থাকবে, আপনার ভিতরে দুঃখ থাকবে এবং আপনার মুখ শুকিয়ে যাবে, অর্থাৎ আপনার মনে সারাক্ষণ নেতিবাচক চিন্তাই আসতে শুরু করবে। সাধারণ মানুষের চেয়ে একজন সাধকের ভেতরে প্রাণ শক্তি বেশি থাকে, কারণ সে ধ্যান ও জ্ঞান এবং যোগের মতো এমন কিছু কাজ করে থাকে যার কারণে তার ভিতরে প্রাণ শক্তির বিকাশ ঘটতে থাকে। এছাড়া আপনার ভিতরে যখন প্রাণ শক্তি বৃদ্ধি পায় তখন আপনার মধ্যে সম্মোহনের শক্তি বৃদ্ধি পায়। তারপর আপনার আকর্ষণও বৃদ্ধি পায়, যার ফলে মানুষ আপনার কাছে আসার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এখন আসুন আমরা কথা বলি সেই উপায়গুলির সম্পর্কে যার দ্বারা আমরা আমাদের প্রাণশক্তির বিকাশ ঘটাতে পারি। প্রথমত আপনাকে বুঝতে হবে যে প্রাণশক্তির হ্রাস এবং তার বৃদ্ধি আমাদের চিন্তাভাবনার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি আপনার ভুল ধারণা থাকে যে আপনি অসুস্থ তাহলে আপনি নিঃসন্দেহেই অসুস্থ হয়ে পড়বেন। এবং এর উল্টোটাও ঘটতে পারে যে একজন মৃতপ্রায় ব্যক্তিও যদি এটা মনে করেন যে আমি সুস্থ হয়ে উঠছি তবে তিনি মৃত্যুর মুখ থেকেও নিজেকে ফিরিয়ে আনতে পারেন। তাই সবার আগে আপনাকে আপনার প্রাণের বিকাশ করতে হবে, তবেই আপনি প্রাণ শক্তিকে বাড়াতে পারবেন। সর্বদা আপনার মনে ইতিবাচক চিন্তা রাখুন, কারণ আপনার চিন্তাগুলি ইতিবাচক হওয়ার সাথে সাথে আপনার প্রাণ শক্তিও বাড়তে শুরু করবে। এবং যত তাড়াতাড়ি আপনার প্রাণ শক্তি বৃদ্ধি পাবে তখন আপনি আপনার জীবনে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। আপনাকে কোনো প্রকারের প্রার্থনা করার দরকার নেই। আপনি যদি আপনার প্রাণ শক্তিকে শক্তিশালী করেন তাহলেই আপনার জীবনে সবকিছু আসতে শুরু করবে। দ্বিতীয়ত, আপনার সবসময় বর্তমানে থাকা উচিত, কারণ আমাদের প্রাণ শক্তি তখন সবথেকে বেশি ব্যয় হয় যখন আমাদের মন অতীতে বা ভবিষ্যতে হারিয়ে যায়। কিন্তু যত তাড়াতাড়ি আপনি বর্তমান মুহূর্তে বাঁচতে শুরু করবেন তখন আপনার প্রাণশক্তি সঞ্চিত হতে শুরু করবে। তাই আপনাকে সর্বদা প্রেজেন্ট মাইন্ডেড হয়ে থাকতে হবে এবং এখানে এবং সেখানে চিন্তায় হারিয়ে যাবেন না। এরপর আপনি প্রাণায়াম অভ্যাস করুন। প্রাণায়ামের নামের মধ্যেই লুকিয়ে আছে প্রাণ শব্দটি। তাই যখনই আপনি প্রাণায়াম অনুশীলন করবেন তখনই আপনার ভিতরে প্রাণ শক্তির পরিমাণ বাড়তে শুরু করবে। সেই কারণেই আপনি যখন ভাস্ত্রিকা, কপালভাতি, ভ্রমরী প্রাণায়াম এই ধরনের প্রাণায়াম অনুশীলন করবেন তখন আপনার ভিতরে প্রাণ শক্তির পরিমাণ বাড়তে শুরু করবে। বিশেষ করে আপনি যদি এমন প্রাণায়াম করেন যেটিতে কুম্ভক প্রয়োগ করা হয়, অর্থাৎ শ্বাস যদি ভিতরে আটকে থাকে, তাহলে আপনার প্রাণশক্তি আরও দ্রুত বাড়তে শুরু করবে। এছাড়াও রেইকি, আকুপ্রেসারের মতো বিভিন্ন ধরনের বিকল্প চিকিৎসা পদ্ধতি রয়েছে, এগুলিকেও সময়ে সময়ে ব্যবহার করা যেতে পারে। এটি করুন, আপনার শরীর সুস্থ হয়ে উঠবে এবং আপনার প্রাণ শক্তিও বাড়তে শুরু করবে। আপনার অবসর সময়ে হাততালি দিন। হ্যাঁ, আপনি যখন 5 মিনিটের জন্য তালি বাজান, কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে আপনার শরীরে কম্পন শুরু হবে। তাই এটিও আমাদের প্রাণ শক্তির বিকাশের জন্য অনেক সহায়ক হয়। তাই যখনই সময় পান ঘরে বসে 10 মিনিট বা কমপক্ষে 2 মিনিট হাততালি দিন। অপ্রয়োজনীয়ভাবে আপনার শক্তিকে নষ্ট করবেন না। যেমন আমরা যখন অপ্রয়োজনে বাজে কথা বলতে থাকি যার কোনো অর্থই নেই, কোনো প্রয়োজন নেই, তারপরও যদি আমরা কথা বলছি তাহলে আপনি এতে আপনার শক্তি নষ্ট করছেন।
এর উপর নিয়ন্ত্রণ পেতে নীরব থাকুন এবং এছাড়াও সপ্তাহে একদিন সম্পূর্ণ নীরবতা পালন করুন। এছাড়া যখন খুব প্রয়োজন তখনই কথা বলুন এবং কাজের বিষয়ে কথা বলুন বা যতটা সম্ভব চুপ থাকুন এবং দ্বিতীয়ত অযথা এদিক ওদিক তাকাবেন না। হ্যাঁ, অনেক সময় এমন হয় যখন আপনি কোথাও যাচ্ছেন তখন আপনি এদিক ওদিক তাকাতে থাকেন। সেজন্য আপনি যখন কোনো কাজ না করে আপনার চোখের ব্যবহার করেন তখনও আমাদের অনেক শক্তি নষ্ট হয়। আপনি কি কখনো কোনো সন্ন্যাসীকে মনোযোগ দিয়ে দেখেছেন? হ্যাঁ, তারা যতটুকুই চান শুধু ততটুকুই দেখেন। তাদের চোখের সামনে যা আসে তার বাইরে তারা কিছুই দেখতে চান না। তারা তাদের চোখকে শুধুমাত্র তাদের নাকের ডগায় নিবদ্ধ রাখেন, অর্থাৎ তারা তাদের চোখ অর্ধেক খোলা এবং অর্ধেক বন্ধ রাখেন। এভাবেই তারা তাদের শক্তিকে সঞ্চয় করেন এবং এই জন্যই তারা বছরের পর বছর বেঁচে থাকেন। তাই যখন আপনি কোনো কারণ ছাড়া এদিক ওদিক তাকানো বন্ধ করবেন তখনই আপনি আপনার শক্তিকে সঞ্চয় করতে পারবেন। এছাড়া অপ্রয়োজনীয় খাবার খাবেন না। আপনার ক্ষুধার থেকে কিছুটা কম খাবার খাবেন, কারণ আমাদের শক্তির বেশিরভাগই ব্যয় হয় খাদ্য হজম করতে, যার কারণে প্রাণশক্তি কমে যায়। তাই মাঝে মাঝে উপোস রাখুন, অর্থাৎ সপ্তাহে একদিন এমন উপোস রাখুন যে আপনি শুধুমাত্র সেদিন তরল খাবার খাবেন এবং শুধুমাত্র জল বা জুস পান করবেন, যাতে আপনার পেট বিশ্রাম পায়। আপনি যদি এটি করেন তাহলে আপনার প্রাণ শক্তির ভারসাম্য বজায় থাকে এবং সেটি দ্রুত গতিতে বৃদ্ধি পায়। এছাড়াও অনেক লোক আছেন যারা খুব অনাবশ্যকভাবে সক্রিয় থাকেন। তারা খুব হাইপার থাকেন, অর্থাৎ তারা প্রতিটি কাজ তাড়াহুড়ো করে করেন। যেমন তারা কোথাও দৌড়াতে দৌড়াতে যাবেন এবং দৌড়াতে দৌড়াতেই আসবেন। হঠাৎ করে উঠে পড়বেন এবং হঠাৎ করে বসে পড়বেন। সব সময় তারা যেন তাড়াহুড়োতেই থাকেন। তাহলে এতেও কিন্তু আমাদের শক্তির অপচয় হয়। তাই একটু আরাম করুন এবং আপনার গতি ধীর রাখুন। যে কোনো কাজ করুন শান্তিপূর্ণভাবে করুন, কারণ আপনি যত বেশি শান্ত থাকবেন আপনার মধ্যে প্রাণশক্তি ততই বাড়বে। এছাড়াও যখনই আপনি বসবেন তখন ঝুঁকে বসবেন না, সব সময় সোজা হয়ে বসে থাকবেন। কারণ আপনি যখন ঝুঁকে বসেন তখন আপনার মেরুদণ্ড বেঁকে যায়, যার ফলে মাঝে মাঝে ব্যথার অনুভূতি হতে পারে। এই অবস্থায় প্রাণশক্তি দ্রুত হ্রাস পেতে শুরু করে। তাই যখন আপনি সোজা হয়ে বসবেন তখন আপনার রোগগুলি শেষ হয়ে যাবে এবং আপনার প্রাণশক্তিও বাড়তে শুরু করবে। এছাড়া অতিরিক্ত যৌনতা থেকেও মুক্ত থাকুন, কারণ আপনি যখন প্রচুর যৌন চিন্তায় লিপ্ত থাকবেন তখন আপনার শক্তি ক্ষয় হতে থাকবে। তাই ব্রহ্মচর্য মেনে চলুন এবং যৌনতাকে নিয়ন্ত্রণ করুন। এছাড়া কখনোই অগভীর নিঃশ্বাস নেবেন না। আমরা খুব উচ্চ এবং দ্রুত শ্বাস প্রশ্বাস নিই, যার ফলে প্রাণশক্তি ঠিকমতো অর্জিত হয় না। তাই গভীর শ্বাস প্রশ্বাস নিন, কারণ যখন আপনি গভীর এবং দীর্ঘ নিঃশ্বাস নেবেন আপনার প্রাণশক্তি আপনার শরীরে ভালোভাবে প্রবেশ করবে। এছাড়া সর্বদা ইতিবাচক মানুষের সাথে থাকুন এবং নেগেটিভ মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন এবং প্রতিদিন সকালে কোনো একটি ধার্মিক স্থানে যান, কারণ সেখানে প্রচুর পরিমাণে প্রাণ এবং ইতিবাচক শক্তি উপস্থিত থাকে। তারপর কিছুক্ষণ ব্যায়াম করুন, কিছু গেম খেলুন, সাঁতার কাটুন বা আপনার ইচ্ছার জিনিসটি করুন এবং মনে রাখবেন মোটেও নেশা করবেন না। আপনি যখন কোনো ধরনের নেশা করেন তখন আপনার প্রাণ শক্তির ক্ষতি হতে শুরু করে। তাহলে শেষ কিছুকে একেবারেই এড়িয়ে চলুন। বন্ধুরা, আমি আশা করি এই তথ্য থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। আশা করি এই সমস্ত কিছু থেকে আপনি অনেক কিছু শিখেছেন। আপনার এই উপস্থাপনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।